চলো এখন আমরা যে জিওমেট্রি অল যে ফিগারগুলো হয়, যে ডাইমেনশন অনুযায়ী যে ছবিগুলো আমরা মেনসুরেশনে পেয়ে থাকি, সেই ছবিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সেই ডাইমেনশন, কোন কোন ডাইমেনশনে কোন কোন ছবি, কোন কোন জিনিস আমাদেরকে পড়তে হয়, যেগুলো আমরা একবার দেখে নেবো চট জলদি একটা ওয়ান গো থ্রু করে নেবো, যাতে আমাদের ইন্টারভিউ বা অন্যান্য কাজে যাতে সুবিধা হয়। বারবার আমাদেরকে বই খুলে খুলে ঘাঁটতে না হয়, তার থেকে একবার দেখে নিলে, একবার চোখ বুলিয়ে নিলে, সবাই তোমরা জানো এগুলো, জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখো, ফার্স্ট হচ্ছে ডাইমেনশন। দেখো, আমরা যে ডাইমেনশনগুলো পড়েছি তাদের মধ্যে হচ্ছে 0 ডাইমেনশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন। এই ডাইমেনশন অনুযায়ী কীভাবে আমরা ভাগ করেছিলাম না, এই যে 1 ডাইমেনশনে আমরা বলেছিলাম শুধু দৈর্ঘ্য আছে, 2 ডাইমেনশনে আমরা কী বলেছিলাম, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। 3 ডাইমেনশনে আমরা কী বলেছিলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। তো 0 ডাইমেনশনে কি না, এদের তিনটের একটাও নয়, না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা। এইভাবে আমরা ডাইমেনশনকে ভাগ করেছিলাম। এবার দেখো পয়েন্ট, আমাদের যে জিওমেট্রিক ফিগারের উৎসের ফার্স্ট হচ্ছে আমাদের পয়েন্ট বা বিন্দু। বিন্দু কি? বিন্দু হচ্ছে একটা সার্কেল উইথ 0 রেডিয়াস, যার কোনো রেডিয়াস নেই, 0 রেডিয়াস, যেটা আমাদের শুধুমাত্র উইচ ডিটারমাইন্স অনলি আ লোকেশন, যেটা শুধুমাত্র আমাদের একটা লোকেশন দেয়, আর কিচ্ছু নয়। দেখো, বিন্দু কনসেপ্টটা খুব ডিপ কনসেপ্ট। যদি আমরা বোর্ডে এভাবে একটা বিন্দু আঁকি, তাহলে সেটা কিন্তু আমাদের বিন্দু না। এর থেকেও যদি একটা ছোটো আঁকি, সেটাও কিন্তু আমাদের বিন্দু না। তার থেকেও যদি একটা ছোটো আঁকি, সেটাও কিন্তু বিন্দু না। তুমি যত ছোটোই আঁকো, হ্যাঁ, একটা ভাইরাসের থেকে তো ছোটো আঁকতে পারবে না। ভাইরাস তো তুমি দেখতেই পাও না খালি চোখে, এখানে তো তাও বোর্ডে তুমি আঁকো যদি, সেটা দেখতে পাও। তাহলে বিন্দু হচ্ছে একটা কনসেপ্ট, একে তুমি রিয়েলিটিতে কিন্তু আঁকতে পারছো না। বিন্দু কি? বিন্দু হচ্ছে জাস্ট একটা লোকেশন বোঝাবে। তুমি যত ছোট ভাবতে পারছো, যত ছোট তুমি ভাবতে পারছো, তার থেকেও ছোট। তুমি যখনই বোর্ডে একটা পয়েন্ট আঁকবে টুক করে, তখনই তাকে যখন একটা মাইক্রোস্কোপে ওয়েতে দেখবে, ও তার কিছু না কিছু রেডিয়াস তুমি পাবে। তার থেকেও ছোট কেউ না কেউ এঁকে দেবে। তার থেকে ছোট আমাদের পৃথিবী আমাদেরকে করে দিয়েছে ভাইরাস। তার থেকেও ছোট বিন্দু যদি আমরা কল্পনা করি, তার থেকেও ছোট। তাহলে বিন্দু জাস্ট একটা কনসেপ্ট, রিয়েলিটিতে এর কোনো সেরকম অস্তিত্ব আমরা দিতে পারছি না। জাস্ট একটা কনসেপ্ট। বিন্দু কি? আর সার্কেল উইথ 0 রেডিয়াস, যেটা জাস্ট একটা লোকেশন বোঝাবে। এর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা। তাহলে যেহেতু তিনটেই নেই, তাহলে এটা আমাদের 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনে পড়ছে না। এটা জাস্ট আমাদের জেনারেলি আমরা বলতে পারি যে 0 ডাইমেনশনে পড়ে গেল। এই বিন্দু কোথায় তৈরি হয়? যদি দুটো সরলরেখা আমরা ইন্টারসেক্ট করিয়ে দিতে পারি, তাহলে সেই ইন্টারসেকশন পয়েন্টে একটা বিন্দু তৈরি হয়ে যায়। এবার দেখো টাইপ অফ পয়েন্টসের ভাগগুলো আমরা কীভাবে দুটো ভাগে আমরা রাখি। দেখো, একটা হচ্ছে সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। কি? যদি তিনটে বা তার বেশি পয়েন্ট যদি একই সরলরেখায় লাই করে যায়, তখন সেটাকে আমরা কী বলে দিই? বিন্দু। আমরা জানি যে দেখো, যদি তিনটে পয়েন্ট থাকে, যে কোনো যদি সমরেখ না হয়, তাহলে অলওয়েজ একটা ট্রায়াঙ্গেল পাবোই। কিন্তু যদি সমরেখ হয়ে যায়, তাহলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল আমি ফর্ম করতে পারবো না। তাহলে যে আমরা ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম অসমরেখ বিন্দুর ক্ষেত্রে, সমরেখ বিন্দুর ক্ষেত্রে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া যেটা, সেটা 0 হয়ে যাবে। দেখো, আমরা ক্লাস 11-এ এই ফর্মুলাটা পড়েছিলাম। প্রথমে x1, x2, x3, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, একটা রোটেশন অনুযায়ী যাচ্ছিল। তাহলে তখন সেক্ষেত্রে কি না, যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা কল্পনা করছিলাম নন কোলিনিয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সেটা 0 হয়ে যাবে। এবার দেখো, এখানে জাস্ট লক্ষ্য করবে, এখানে কিন্তু আমরা সবসময় গ্রেটার দেন বিন্দুর সংখ্যা 3-এর থেকে বেশি বলছি। কারণ যে কোনো দুটো বিন্দু যদি তুমি নাও, সবসময় একটা সরলরেখা তার দুটো বিন্দুর মধ্যে দিয়ে যাবেই যাবে। দুটো বিন্দু দিয়ে একটা এবং কেবলমাত্র একটা সরলরেখা অঙ্কন করতে পারা যায়, আমরা জানি। তাহলে এই যে ডেফিনেশনটা, কোলিনিয়ার ডেফিনেশন, এটা কিন্তু 3টে বা তার বেশি বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। 3টে কমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। নন কোলিনিয়ার কি? যখন 3টে বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকছে না,
যখন থাকছে না তখন কি অলওয়েজ একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো, এবং এই যে এরিয়াটা আমরা বার করছিলাম সেটা কিন্তু কোনোদিন জিরো হবে না, তারপর দেখো মেন রোটেশনে আমাদের কোন কোন জিনিস আমাদের পড়তে হবে। ফার্স্ট দেখো জিরো ডাইমেনশন, এখানে বললাম আমরা পয়েন্ট বা বিন্দু যার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। তারপরে দেখো ওয়ান ডাইমেনশন আমাদের কী, ওয়ান ডাইমেনশনে কি না, ওয়ান ডাইমেনশন হচ্ছে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে, শুধু দৈর্ঘ্য আছে। ওয়ান ডাইমেনশনের মধ্যে কী কী পড়ে, একটা হচ্ছে রেখা, লাইন, রশ্মি, রেখারি ভাগ, লাইন সেগমেন্ট। তারপর দেখো কার্ভ লাইন। কার্ভ লাইনটা একটা ইন্টারেস্টিং জিনিস। কার্ভ লাইনের ক্ষেত্রে দেখবে বক্ররেখা, যদি আমরা দেখি একটা সার্কেল কিন্তু একটা কার্ভ লাইন দিয়ে তৈরি। যদি আমরা তার শুধুমাত্র বাউন্ডারিটা নিয়ে আলোচনা করি, বাউন্ডারিতে যে রেখাটা তৈরি হয়েছে সেই রেখাটা নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা প্যারাবোলা, একটা হাইপারবোলা, এগুলো দেখবে এগুলো কিন্তু একটা কার্ভ লাইন দিয়েই তৈরি হয়েছে, ঠিক আছে। তারপর স্পাইরাল, আর্ক, এগুলো। তারপর টু ডাইমেনশনে কি, টু ডাইমেনশনে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। যেমন এখানে টু ডাইমেনশনে আমাদের ফার্স্ট করতে হবে ট্রায়াঙ্গেল, যার তিনটে বাহু, তিনটে সাইড। কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, যার চারটে বাহু আছে। এদের মধ্যে কী কী করতে হয় আমাদেরকে, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস, প্যারালোগ্রাম, ট্র্যাপিজিয়াম, কাইট, চতুর্ভুজের মধ্যে গেল। তারপরে হচ্ছে আমাদের পলিগন পড়তে হয় বহুভুজের মধ্যে, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, আনাগন, ডেকাগন, আর 11, 12, 13, 14 যা হোক। তারপরে দেখো কার্ভ প্লেন, যেটা আমাদের 2Dতে তৈরি হচ্ছে। একটা হচ্ছে তোমার সার্কেল, আমরা পড়বো সার্কেল, সেমি সার্কেল, বৃত্তখণ্ড, বৃত্তাংশ, এলিপস ইত্যাদি। এগুলো আমাদের 2Dতে চলে আসছে। তারপর দেখো 3Dতে যদি আমরা বলি, 3Dতে কী কী আসছে দেখো, ওদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা, তিনটেই আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। তাদেরকে আমরা কী বলছি, তাদেরকে বলছি আমরা 3 ডাইমেনশনাল ফিগার। এদের মধ্যে কী কী পড়বে দেখো, কিউব, কিউবয়েড, টেট্রাহেড্রন, প্রিজম, তারপর হচ্ছে পিরামিড, স্ফেয়ার, সিলিন্ডার, কোন, ইলিপসয়েড, টোরাস বলতে হচ্ছে তোমার যে টায়ার থাকবে, দেখবে টায়ারটা ঠিক সার্কেলও নয়, আবার দেখবে কিছুটা গোল, আবার একটা মুখ একটু তেড়চা পাড়া, যেমন ডোনাট যে খাবার যে গোলপাড়া ডোনাট হয় সেগুলো। তারপর ফোস্টা মাপে কোন, ফোস্টা মাপে পিরামিড, এগুলো আমাদের মোটামুটি মেন সলিউশনে এই জ্যামিতিক ফিগারগুলো মোটামুটি আমাদেরকে পড়তে হয়। তো ফার্স্ট আমরা যে ওয়ান ডাইমেনশনের মধ্যে ফার্স্ট যেটা আমাদের হচ্ছে রেখা কি, লাইন দেখো আমরা যে পয়েন্ট বললাম জিরো ডাইমেনশনে, লাইন হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিয়ে তৈরি হচ্ছে। লাইন কি, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে লাইনেস। এর কোনো থিকনেস নেই, শুধুমাত্র এর কোনো প্রস্থ নেই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। আমি যদি দেখো এটা আঁকি, এটাও আমাদের যদি জুম করি, দেখো কত মোটা মনে হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু মোটা হবে না, এর কোনো প্রস্থ হবে না। রেখার ক্ষেত্রে কি, শুধুমাত্র দৈর্ঘ্য তুমি পাবে, কোনো প্রস্থ পাবে না, রেখার কোনো রকম প্রস্থ তুমি পাবে না, সেই জন্য এটা ওয়ান ডাইমেনশনে পড়ে যাচ্ছে। রেখার মধ্যে ভাগগুলো কী কী পড়ি দেখো আমরা, একটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরলরেখা, যেটা যে কোনো পয়েন্টই এর ডিরেকশন চেঞ্জ হবে না, সোজা গেলে সোজাই যাবে, তাকে আমরা কী বলছি, স্ট্রেট লাইন। তারপরে আমরা কী বলছি, কার্ভ লাইন। দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যে কোনো পয়েন্টে কিন্তু ও তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। এবার এখনই বললাম কার্ভ লাইন দিয়ে যে স্পাইরাল, আর্ক, হাইপারবোলা, এগুলো যদি আমরা শুধুমাত্র তাদের বাউন্ডারির কথা আলোচনা করি তখন সেটা কিন্তু এটা ওয়ান ডাইমেনশনে দিয়ে তৈরি, কিন্তু যদি তাদের ভেতরকার জিনিস আলোচনা করি তখন সেটা কিন্তু টু ডাইমেনশনে চলে যাচ্ছে। যদি আমরা একটা এইভাবে আঁকি, সেটা কি একটা কার্ভ লাইন ওয়ান ডাইমেনশনে চলে আসছে, কিন্তু যদি আমরা এই ভেতরকার জিনিস আলোচনা করি তখন সেটা টু ডাইমেনশনে চলে যাচ্ছে। এরপর দেখো আমরা কী বলি, রশ্মি, রে কি না, সেই একই সরলরেখা যার একটা পয়েন্ট বাঁধা রয়েছে, কিন্তু অন্য পয়েন্টটার কোনো এন্ড পয়েন্ট নেই। দেখো যেমন আমরা লাইট যদি আমরা বলি, লাইটের একটা পয়েন্ট দেখো এন্ড পয়েন্ট আছে, একটা থেকে বেরোচ্ছে, কিন্তু বাকিটা কিন্তু অন্য পার্টটা কিন্তু এন্ড পয়েন্ট নেই, তখন তাকে আমরা কী বলছি, রশ্মি বলছি। দেন দেখো লাইন সেগমেন্ট কি, লাইন সেগমেন্ট হচ্ছে রেখার একটা অংশ, এটা গোটা রেখা ছিল, সেখান থেকে আমি কিছুটা কেটে নিলাম, রেখাংশ, লাইন সেগমেন্ট বা রেখাংশ। তারপর দেখো বিভিন্ন সরলরেখার চিত্র আমরা যেটা ক্লাস 11-এ পড়েছিলাম, বিভিন্ন ফর্মুলা। দেখো একটা ফার্স্ট হচ্ছে মূলবিন্দু থেকে ডিস্টেন্স, যে কোনো আরবিটারি পয়েন্ট, দেখো এটা যদি মূলবিন্দু হয় যে কোনো আরবিটারি পয়েন্ট,
পয়েন্ট এর ফর্মুলা কী ছিল, এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। এটা কী হয়েছিল, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কী ছিল, এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। তারপরে দেখো, তারপর অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। যখন একটা সরলরেখাকে একটা পয়েন্ট এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছিল, তখন তার ফর্মুলা কী হয়ে যাচ্ছিল, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান। এটা এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। একইরকমভাবে বহির্বিভক্ত দেখো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। বহির্বিভক্ত মানে এইটা হচ্ছে তোমার সরলরেখাটা, রেখাংশটা, আর এইখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা বাইরে থেকে বিভক্ত করছে। এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে তোমার এম, আর এইটা কিন্তু এন, বাইরে থেকে বিভক্ত করছে। তখন সেই ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস ওয়ান, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস ওয়ান। তো সরলরেখার সমীকরণের জন্য ফার্স্ট আমাদেরকে জানতে হয় নতি কী, নতি বা ইনক্লিনেশন কী। সরলরেখাটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে আমাদের কী বলছিলাম, ইনক্লিনেশন বা থিটা। এবার এই ট্যান থিটার মানটাকে আমরা কী বলছিলাম, গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতি বা প্রবণতা, যাই হোক নতিমাত্রা বা প্রবণতা, নতিমাত্রা, নতি হচ্ছে ইনক্লিনেশন বা থিটার মানটা। এবার এই ট্যান থিটার মান কখন পজিটিভ হয়, এম এর মান কখন পজিটিভ হবে, যখন সূক্ষ্মকোণ হবে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি হবে, থিটার মানটা লেস দ্যান 90 ডিগ্রি হবে। থিটার মানটা যদি 90 থেকে বেশি 180 ডিগ্রি থেকে ছোটো হয়ে যায়, তখন সেটা স্থূলকোণ হয়ে যায়। স্থূলকোণের ক্ষেত্রে এম এর মানটা কী হয়ে যাবে, লেস দ্যান 0 হয়ে যাবে। তারপর থিটা যদি 0 হয়ে যায়, তখন সেটা কী হবে, দেখো ভালো করে লক্ষ্য করবে, থিটা যদি 0 হয়ে যায়, মানে এটা যদি আমার স্ট্রেট লাইন হয়, থিটা কখন 0 হয়ে যাবে, যখন এরকম এই কার্ভগুলো, মানে এক্স অ্যাক্সিস নিজেও হতে পারে অথবা এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কার্ভগুলো, সেক্ষেত্রে কী হয়ে যাবে, দেখো থিটার মানটা 0 হয়ে যাবে, থিটা সমান 0, আর ট্যান 0 মান 0, তাহলে এম সমান কত হয়ে যাবে, এম সমান 0 হয়ে যাবে। তাহলে নতি 0 মানে কি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল সরলরেখা। এবার দেখো থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি কখন হয়ে যায়, থিটা সমান 90 ডিগ্রি হয়, লক্ষ্য করবে, থিটা সমান যখন এইভাবে আমরা কি দেখো ওয়াই অ্যাক্সিসে প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের নিচে, তখন কী হয়ে যায়, থিটা মান 90 ডিগ্রি। আর আমরা জানি ট্যান 90 মান কি, অসঙ্গত, তাহলে এম সমান কী হয়ে যাবে তখন, অসঙ্গত, আনডিফাইন্ড। তাহলে যখন আমরা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল কোনো সরলরেখা বার করতে যাবো, সেক্ষেত্রে আমরা নতিমাত্রাটা কিন্তু কী পাবো, আনডিফাইন্ড পাবো, অসঙ্গত পাবো। তারপর দেখো সরলরেখার ফর্মুলাগুলো। ফার্স্ট হচ্ছে যে এক্স অক্ষ বা তার সমান্তরাল ফর্মুলা, সমান্তরাল সরলরেখার ফর্মুলা কি, এক্স অক্ষ বা তার সমান্তরাল ফর্মুলাগুলো হচ্ছে যে ওয়াই সমান কনস্ট্যান্ট, দেখো এইগুলো ওয়াই সমান কনস্ট্যান্ট। আর তারপর হচ্ছে ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সম্পর্ক, ওয়াই অক্ষের এখানে ওয়াই অক্ষের সমীকরণ কী হয়েছিল, এক্স অক্ষের সমীকরণ কী হয়ে যাচ্ছিলো, ওয়াই সমান 0। একই রকমভাবে ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সমীকরণ দেখো, এক্স সমান কনস্ট্যান্ট। এবার ওয়াই অক্ষের সমীকরণ কী হয়ে যাচ্ছিলো, এক্স সমান 0। বেশ, দেখো একটা নোট লেখা আছে, নোটটা কি বলছে, যে যদি আমি কোনো মূলবিন্দুগামী সরলরেখা কি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি, অলওয়েজ ওয়াই সমান এম এক্স, তাই তো। যদি আমরা কোনো মূলবিন্দুগামী সরলরেখা আঁকি, তার নতিটা কী হয়ে যায়, এম সমান অলওয়েজ ওয়াই বাই এক্স, ওয়াই কোঅর্ডিনেট বাই এক্স কোঅর্ডিনেট হয়ে যায়, তাই তো। তবে এটা জানি আমরা দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সর্বদা সমান হয়ে যায়। তিনটে সমরেখা বিন্দু যদি দেখো যে তিনটি বিন্দু আছে, তারা যদি সমরেখ হয়ে যায়, তাহলে দেখবে যে এই দুটো পয়েন্টে যদি আমরা সরলরেখার সমীকরণ বার করি, আবার এই দুটো পয়েন্টে যদি সরলরেখার সমীকরণ বার করি, বা এই দুটো পয়েন্টে সরলরেখার সমীকরণ বার করি, তাহলে এই যে সরলরেখাগুলো বেরোবে, তারা তো একটাই সরলরেখাকে পাস করে, তাহলে অলওয়েজ তাদের তিনটেরই প্রবণতা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। এইভাবে আমরা বলতে পারি যে তিনটে পয়েন্ট সমরেখ কি না। তারপর দেখো প্রবণতা ছেদিতাংশ আকার, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম, আর এমটা বলা আছে, এমটা বা থিটাটা বলা আছে, যাই হোক একটা বলা থাকলে হবে। আর আমার যে ওয়াই অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেপ্ট করছে সেটা আমার বলা আছে, ভালো করে লক্ষ্য করো, সিটা আমার বলা আছে, তাদের ফর্ম কী হয়ে যায়, ওয়াই সমান এম এক্স প্লাস সি। লক্ষ্য করবে যদি সিটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে সেটা কী হয়ে যাবে, ওয়াই সমান এম এক্স। এটা কি, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, ওয়াই সমান এম এক্স, মূলবিন্দুগামী সরলরেখা। আবার যদি এমটা সমান 0 হয়ে যায়, তাহলে ওয়াই সমান সি, ওয়াই সমান কনস্ট্যান্ট কার সরলরেখা, এক্স অক্ষের প্যারালাল।
ওয়াই সি সমান 0 হয়ে গেলে কার সরলরেখা, সরি ওয়াই সমান কনস্ট্যান্ট, ওয়াই সমান কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই সমান কনস্ট্যান্ট, তাহলে দেখো ওয়াই সমান কনস্ট্যান্ট হচ্ছে হ্যাঁ এক্স অক্ষের প্যারালাল, আর ওয়াই সমান 0 কার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, তাই তো। তাহলে এখানে লক্ষ্য করে দেখবে যে সি যখনই 0 হয়ে যাবে, ইন্টারসেপ্টটা যখনই 0 হয়ে যাবে, সেটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়েছে। এখানে একটা লক্ষ্য রাখার বিষয় হচ্ছে দেখো এম সমান 0 হয়ে গেলে তো ঠিক আছে, এবার যদি এম সমান অসঙ্গত হয়, মানে থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, ভালো করে লক্ষ্য করো, কখন থিটার মান 90 ডিগ্রি হয়, যখন এই লাইনগুলো হয় দেখো ওয়াই অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষর নিচে, তখন থিটার মানটা কী হয়ে যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তখন এম সমান কী হয়ে যাবে, এম সমান আনডিফাইন্ড হয়ে যাবে, অসংখ্যাত হয়ে যাবে। তখন কি আমরা তখন সেই ক্ষেত্রে ওয়াই সমান এম এক্স প্লাস সি এই ফর্মটা লিখতে পারবো, এবং এই তো তখন আমরা বাড়িই করতে পারবো না, তখন কিন্তু আমরা এই ফর্মটা লিখতে পারবো না। তাহলে ওয়াই অক্ষ, ওয়াই সমান কনস্ট্যান্ট, ওয়াই অক্ষ বা তার এক্স অক্ষের ওয়াই অক্ষের প্যারালাল, ওয়াই অক্ষ দেখো যদি থিটা সমান 90 ডিগ্রি হয়ে যায়, থিটা সমান 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেটা কি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের প্যারালাল, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের প্যারালাল, তখন কিন্তু তাকে আমরা এই ফর্মে লিখতে পারবো না, তাই না। থিটা সমান 90 ডিগ্রি হয়ে গেলে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারছি না। তারপর দেখো বিন্দু প্রবণতা আকার, তার মানে কি একটা বিন্দু বলা থাকবে আর আমাদের কি বলা থাকবে, গ্রেডিয়েন্টটা বলা থাকবে, নতিটা বলা থাকবে। তার ফর্মুলা আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান এম, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আমরা পাই কি প্রতিসম আকার, দেখো এম সমান কি জানি আমরা, এম সমান জানি আমরা ট্যান থিটা, ট্যান থিটাকে আমরা কি সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি। এবার সেখান থেকে আমরা প্রতিসম আকারটা আমরা নিয়ে আসি, দেখো ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা লিখলাম, সেখান থেকে আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, লেটস এটা সমান যদি আর হয়ে যায়, তাহলে এর একটা পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল, আর একটা আরবিটারি যে কোনো পয়েন্টকে আমরা কীভাবে লিখতে পারি না, আরবিটারি যে কোনো পয়েন্টকে এক্স ওয়ান প্লাস আর কস থিটা প্লাস ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা এই আকারে লিখতে পারি, যে কোনো আরবিটারি পয়েন্টকে প্যারামেট্রিক আকারে লিখতে পারি। এখানে আর কি, আর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, তো এখানেই পেয়ে যাবে। দেখবে কীভাবে পাবে না, আর কস থিটা, দেখো আর কস থিটা সমান কী পাবে তুমি এক্স মাইনাস এক্স ওয়ান, আবার আর সাইন থিটা সমান কী পাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে তুমি যদি দুটোকে স্কোয়ার করে দাও, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আরবিটারি যে কোনো পয়েন্টকে আমরা কী আকারে লিখতে পারি, এক্স ওয়ান প্লাস আর কস থিটা ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা। এবার দেখো দুই বিন্দু আকার, যদি আমার দুটো বিন্দু বলা থাকে, তখন সেক্ষেত্রে কী ফর্মুলা আমার, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা কি, এটাই আমাদের কিন্তু নতি, এটাই কিন্তু আমাদের নতি এমটা। লক্ষ্য রাখার বিষয় দেখো, উপরে যদি ওয়াই থাকে, ওয়াই লিখি, তাহলে এখানে উপরে ওয়াই লিখতে হবে, উপরে যদি এক্স লিখি নিচে এখানেও উপরে এক্স লিখতে হবে, দুদিকে আমাদের দেখে লিখতে হবে। বেশ, এটা হচ্ছে আমাদের দুই বিন্দু আকার। তারপর হচ্ছে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, যদি যেখানে হচ্ছে এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করছে। এবার দেখো এখানে কতগুলো কেস আছে, দেখো তলায় কী আছে, তলায় এ আর বি আছে, যদি এ সমান জিরো হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, বি সমান যদি জিরো হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হবে, এবং এ বি যদি দুটোই জিরো হয়ে যায় তখন কী হয়ে যায়। দেখো ফার্স্ট দেখো এ বি যদি জিরো হয়ে যায়, তাহলে এটা এই বি যদি জিরো হয়ে যায়, এটা নামতে নামতে এখানে চলে আসবে, আবার এই যদি না জিরো হয়ে যায়, তাহলে এটা নামতে নামতে এখানে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি যে মূলবিন্দুগামী যে সমস্ত সরলরেখাগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে দেখো এ সমান বি সমান জিরো হয়ে যাবে, দুটোই জিরো হয়ে যাবে। মূলবিন্দুগামী সরলরেখা এ সমান জিরো এবং বি সমান জিরো হয়ে গেলে সেটা কী হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না, ইন্টারসেপ্ট ফর্মে লিখতে পারবো না। তাহলে যে কোনো মূলবিন্দুগামী সরলরেখাকে আমরা এই আকারে লিখতে পারবো না। একই রকমভাবে যদি ভালো করে বোঝো যে এক্স সমান যদি এ হতে হয়, যদি এই পার্টটাকে জিরো করে দিই আমরা, যদি আমরা ওয়াই পার্টটাকে জিরো করতে চাই,
যদি আমরা এই পার্টটাকে 0 করতে চাই তাহলে আমাদের কী হতে হবে, বি সমান ইনফিনিটি হতে হবে। তাহলে একটা পার্টকে আমার অসীমে গিয়ে মিলতে হবে, তাই না? তাহলে আমাদের সেখান থেকে কী পাবো, এক্স সমান এ কনস্ট্যান্ট, মানে হচ্ছে এক্স সমান কনস্ট্যান্ট মানে কি ওয়াই অক্ষের প্যারালাল এগুলো, বা ওয়াই অক্ষ নিজেও। তাহলে ওয়াই অক্ষের প্যারালাল সেই সমীকরণগুলো কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না। একই রকমভাবে এক্স অক্ষের প্যারালাল যে সমীকরণগুলো সেগুলোকেও কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না, কারণ সে একটা সসীম দূরত্বে গিয়ে মিলছে না, তাকে অসীম দূরত্বে গিয়ে মেলাতে হবে একটা কোঅর্ডিনেটকে, রেখাটাকে, তাই তো? তারপরে সেটা তোমার পাওয়া যাবে। তাহলে এখানে তিনটে জিনিসকে আমরা এই ফর্মে লিখতে পারি না, একটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, একটা হচ্ছে এক্স অক্ষের প্যারালাল সরলরেখা এবং একটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল সরলরেখা। তারপর দেখো অবিলম্ব আকার বা নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম কি না, যদি আমাদের এটা সরলরেখা হয়, ভালো করে দেখো, যদি মূলবিন্দু থেকে তার দূরত্ব বলা থাকে এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা বলা থাকে, তখন আমরা অবিলম্ব আকার লিখে থাকি। দেখো পি বলা আছে, এই যদি আমরা ত্রিভুজটা লক্ষ্য করি, দেখো এইটা আমাদের কি, এইটা আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো এটা কী হয়ে যাবে আমাদের, দেখো অ্যাঙ্গেল সবসময় আমরা কী জানি বেসের সঙ্গে ভূমির সাথে করে, আর লম্বটা সবসময় পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি করি, দেখো কস আলফা সমান কী হয়ে যাবে, কস আলফা সমান ভূমি বাই অতিভুজ ভির অতি, তাহলে পি বাই ও এ। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ও এ সমান পি, ও এ সমান পি, পি বাই কস আলফা মানে পি সেক আলফা। একই রকমভাবে যদি আমরা এই দিকটা এই ত্রিভুজটার কথা আলোচনা করি, যদি আমরা এই ত্রিভুজটার কথা আলোচনা করি, তখন সেক্ষেত্রে কী পাবো, কস মানে হচ্ছে সাইন আলফা সমান কী পাবো, পি বাই ওবি। পি বাই ওবি সমান কত পাবো, ওবি সমান কত পাবো, পি কোসেক আলফা। এবার আমরা দেখো এই রেখাটা যেখানে যেখানে ইন্টারসেক্ট করেছিল সেই পয়েন্ট দুটো ও এ এবং ওবি পেয়ে গেলাম। এবার যদি আমরা ইন্টারসেক্ট ফর্মে লিখে দিই, সেখান থেকে আমরা এই নর্মাল ফর্মটা কী পাবো না, এক্স বাই কস আলফা সমান ওয়াই বাই সাইন আলফা, তাই তো? এটাই পাবো আমরা ওর নর্মাল ফর্ম। এক্স কস আলফা এক্স আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এটাই ওর নর্মাল ফর্ম পাবো। তারপর দেখো একটা থিওরাম আমাদেরকে মাথায় রাখতে হয়, একটা থিওরাম হচ্ছে কি না, এক্স এবং ওয়াইয়ের একঘাত সমীকরণ সর্বদা একটা সরলরেখাকে প্রকাশ করে, এবং কনভার্সলি এটাও বলতে পারি যে কোনো সরলরেখার সমীকরণ সর্বদাই এক্স ও ওয়াইয়ের একঘাত হবেই। এক্স ও ওয়াইয়ের একঘাত সমীকরণ সর্বদা সরলরেখাকে প্রকাশ করবে, এবং কনভার্সলি এটা বলা যায় যে কোনো সরলরেখার সমীকরণকে এক্স ও ওয়াইয়ের একঘাত সমীকরণ আকারে লিখতে পারি। সরলরেখার জেনারেল ফর্ম কি, সরলরেখার জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সরলরেখার জেনারেল ফর্ম। দেখো ছেদবিন্দুগামী সরলরেখা, যদি দুটো সরলরেখা থাকে তাদের বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কী হতে পারে, দেখো যদি একটা A1 এটা একটা সরলরেখা হয় এবং এটা আর একটা সরলরেখা হয়, তাহলে এদের ছেদবিন্দুগামী সরলরেখা জাস্ট হবে এটা প্লাস কে ইন্টু এটা, যেখানে কে আরবিটারি, কে বিলংস টু আর ধরে নাও, কে আরবিটারি রিয়েল নাম্বার কনস্ট্যান্ট। এবার দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কীভাবে আমরা নির্ণয় করি, দেখো যদি একটা সরলরেখা ওয়াই সমান m1x প্লাস c1 আর একটা ওয়াই সমান m2x প্লাস c2 যদি হয়ে যায়, তাহলে দেখো দুটো সরলরেখা যখনই কাট করছে তাদের মধ্যে দেখো চারটে অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়, তাই না? একটা হয়ে যায় লেস দেন 90 ডিগ্রি, একটা হয়ে যায় গ্রেটার দেন 90 ডিগ্রি, একটাকে বলি সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে যখনই দুটো সরলরেখা কাট করবে চারটে অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে, এবং সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা কী বলি, এক্স কোণ বা বিপরীত কোণ। দেখো এর সাথে এ সমান হবে, এর সাথে এ সমান হবে, তাহলে দুটো বার করলেই হয়ে যাবে, বাদ বাকিগুলো আমরা বেরিয়ে গেল। তাহলে দুটি সরলরেখা যখনই কাট করবে তখনই আমাদের চারটে অ্যাঙ্গেল তৈরি হবে, চারটে অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, বাদ বাকি দুটো তো সমান হয়ে যাবে, একটা হবে সূক্ষ্মকোণ, একটা হবে সমকোণ। তাহলে এর নতি যদি m1 হয়ে যায়, এর নতি মনে করো m1 হয়ে যায়, আর এর নতি যদি m2 হয়ে যায়, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কী পাবো, tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস মাইনাস m2, m1 মাইনাস m2 বাই 1। দেখো এটা tan থিটার tan a মাইনাস বি এর ফর্মুলার মতো, tan অফ a মাইনাস বি, তাই তো? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস কেন হলো, যখন আমাদের থিটার মানটা লেস দেন 90 ডিগ্রি হয়ে যাবে তখন ট্যান থিটার মান পজিটিভ হবে, থিটার মানটা যখন গ্রেটার দেন 90 ডিগ্রি বেরোবে তখন সেটা আমাদের ট্যান থিটা আমাকে কী দেবে, নেগেটিভ দেবে। তারপর দেখো
দুটি সরলরেখার প্যারালাল হতে কী হয় না, তাদের যে নতিমাত্রা দুটো, গ্রেডিয়েন্ট দুটো, স্লোপ দুটো সমান হয়ে যায়। আর যদি একটা সরলরেখার সমীকরণ x প্লাস বিওয়াই ইজিক্যাল টু কে ফর্মে এটা হয়, তাহলে তার প্যারালাল সরলরেখার সমীকরণ কী হয়ে যাবে, জাস্ট আমাদের কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি দুটো পারপেন্ডিকুলার সরলরেখা হয়, তাদের ক্ষেত্রে আমরা কী জানি, তাদের স্লোপের গুণফল অলওয়েজ কী হয়, -1 হয়, m1 × m2 সমান -1 হয়। আর যদি একটা সরলরেখা x প্লাস বিওয়াই ইজিক্যাল টু c হয়, তাহলে তার পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণ কী হয়ে যাবে, bx মাইনাস ay ইজিক্যাল টু কী হয়ে যাবে, কী হচ্ছে দেখো, জাস্ট এই বিটা এখানে চলে আসছে আর এটা এখানে চলে যাচ্ছে, মাঝে একটা মাইনাস চলে যাচ্ছে। তবে দেখো যে কোনো পয়েন্ট থেকে লম্ব দূরত্বের ফর্মুলা, যদি একটা রেখা থাকে, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব কী হয়ে যাবে, জাস্ট ax1 প্লাস b1 প্লাস c বাই √b² প্লাস b²। যদি আমাদের শুধুমাত্র দূরত্বটা বার করতে বলে, সেক্ষেত্রে আমরা মড দিয়ে থাকি। এবার দেখো এই যে ax1 প্লাস by1 প্লাস c, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ বেরোতে পারে, তাই না? তাহলে এটা যদি পজিটিভ নেগেটিভ বেরোয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো জিনিস ইন্ডিকেট করে। একটা কি, একটা হচ্ছে দেখো, যদি রেখাটা আমাদের এইভাবে থাকে, পয়েন্টটা এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। যদি এই ডিস্টেন্সটা বলি, ভালো করে বলো, এটা কিন্তু মূল বিন্দু থেকে অপোজিট দিকে। আর এই ডিস্টেন্সটা যদি বলি, মনে করো এটাও পি, এটাও পি, তাহলে এটা কিন্তু আমার পজিটিভ পি বেরোবে না, এটা বেরোবে আমাদের নেগেটিভ পি, আর এটা আমার বেরোবে পজিটিভ পি, যেহেতু আমাদের মূল বিন্দু কাছের পেয়েছে, তাই তো? পজিটিভ নেগেটিভ, বেশ। তাহলে আমাদের কী পেলাম, যে কোনো বিন্দু থেকে একটা সরলরেখার সমীকরণ এটা হয়। তারপরে দেখো টাইপস অফ লাইনের মধ্যে কী পাই, একটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। দুটো লাইন যখন ইন্টারসেক্ট করে, তখন প্রথমে একটা পয়েন্ট থেকে ইন্টারসেক্ট করে, আর যখন ইন্টারসেক্ট করে, দুটি লাইন যখন ইন্টারসেক্ট করে, তখন চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যাকে আমরা এক্স কোণ বলছি। তারপর হচ্ছে কোন কারেন্ট বা সমবিন্দুগামী রেখে যখন সমস্ত 3টে বা তার বেশি রেখা একটি বিন্দু দিয়ে যায়, তখন থেকে আমরা বলি সমবিন্দুগামী। দেখো বারবার আমরা ফোকাস করছি 3টে বা তার বেশি। তারপর হচ্ছে প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন। প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন কি, যখন তারা একই প্লেনে লাই করবে, কিন্তু তাদেরকে ইনফাইনাইটলি প্রডিউস করলেও, ইনফাইনাইট পর্যন্ত বাড়িয়ে গেলেও, তারা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না, তাই না? সেটা ডেফিনেশনটা লেখা আছে, দেখো প্যারালাল লাইন কেবল যদি তারা একই প্লেনে লাই করে, বাট ডু নট ইন্টারসেক্ট ইভেন ইফ দে প্রডিউসড টু ইনফিনিটি। তবে দেখো পারপেন্ডিকুলার লাইন্স, যেন এরা যখনই তোমার 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, একটা রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, একটা রাইট অ্যাঙ্গেল। তবে দেখো ট্রান্সভার্সাল বা ভেদক বা ছেদক, যখন দুটো রেখাকে একটা রেখা কাট করে, তখন থেকে আমরা কী বলি, এই দুটো রেখার ভেদক হচ্ছে এটা ছেদক বা ভেদক, তাই তো? ট্রান্সভার্সাল লাইন যখনই দুটো রেখাকে একটা ভেদক ছেদ করে, তখন সেখানে দেখো 8টা কোণ তৈরি হয়ে যায়। 8টা কোণ, এই কোণগুলোকে আমরা দেখব পরে, যে কোনটা অনুরূপ কোণ বলবো, অ্যাডজেসেন্ট, সন্নিহিত বা অল্টারনেট অ্যাঙ্গেল, এগুলো বলবো আমরা। দেখো একটা ইম্পর্টেন্ট নোটস কি না, দুটো সরলরেখা দিয়ে, দুটি বিন্দু দিয়ে কেবল এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কেবল এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। এবং আরেকটা কি না, দুটো প্লেন যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে কিন্তু সর্বদা একটা লাইন তৈরি হবে। মনে করো এটা একটা বই, এবার তুমি তার উপরে মনে করো তোমার ফোনটাকে রেখেছো, তাহলে দেখো এইখানে যেটা তৈরি হচ্ছে, এইখানে যেখানে কাট করছে, দেখো যেখানে কাট করছে এটা, সেটা কিন্তু একটা লাইন। দুটো প্লেন সবসময় কী করে, একটা লাইনে ইন্টারসেক্ট করে একে অপরকে। তারপর দেখো অ্যাঙ্গেল বা কোণ কি, দুটি রশ্মি বা রেখাংশ, দেখো দুটি রশ্মি বা রেখাংশ যখন একে অপরকে একটা পয়েন্টে ছেদ করে, তখন তাদের মাঝে যে জিওমেট্রিক আকারটা তৈরি হয়, তাকে আমরা কি বলছি, অ্যাঙ্গেল বলি। এবার এই অ্যাঙ্গেলের কতগুলো অ্যাঙ্গেলের ভাগগুলো আমরা জানি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে 90 ডিগ্রি আন্ডারে। তারপরে রাইট অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি সমকোণ। তারপর হচ্ছে স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল, এটা 90 থেকে 180 ডিগ্রি। তারপর হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল বা
তারপর সরল কোণ যেটা 180 ডিগ্রি, তারপরে হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় যেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল 180 ডিগ্রি 360-এর মধ্যে। তারপর হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ অ্যাঙ্গেল যেটা হচ্ছে 360 ডিগ্রি। দেখো এখানে একটা নোট লেখা আছে যে 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি কিন্তু একই জিনিস। পার্থক্য কোথায় তাহলে? দেখো 0 ডিগ্রি হচ্ছে এই রেখাটাই হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু 360 ডিগ্রি হচ্ছে একবারে ফুল রোটেশন মেরে যদি এই জায়গায় আসে তখন সেখানে হচ্ছে 360 ডিগ্রি। 0 ডিগ্রি আর 360 ডিগ্রির মধ্যে ডিফারেন্স কোথায়? না সেই রোটেশনটা। যখন একবার রোটেশন পাক মেরে আসছে, একবার যখন পাক মেরে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তারপর দেখো পেয়ার অফ অ্যাঙ্গেলসকে আমরা কী কী বলে থাকি? দেখো একটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হতে গেলে কী কী আমাদের ক্রাইটেরিয়া ফলো করতে হবে? 1 নম্বর হচ্ছে তাদেরকে একটাই পয়েন্টে মিট করতে হবে। ফার্স্ট একটা পয়েন্টে তারা মিট করলো, তাদের মধ্যে একটা কমন রো থাকবে, আর বাকি যে আনকমন রো থাকবে সেগুলো কিন্তু ওই কমন রোয়ের অপোজিট দিকে থাকবে। দেখো রো কমন আর্ম, দেখো আমরা যখন আমাদের অ্যাঙ্গেল তৈরি হচ্ছিলো এগুলোকে আমরা কী বলছিলাম? আর্ম। যখন আমরা অ্যাঙ্গেল তৈরি করছিলাম এই যে তোমার লাইন সেগমেন্ট বা রেগুলো যে মিট করছিল তাকে আমরা কী বলছিলাম? আর্ম। তাহলে আমাদের যে কমন রোটা থাকবে, কমন রোটা কিন্তু মাঝে থাকবে, বাকি যে আনকমন রোগুলো সেগুলো কিন্তু বিপরীত দিকে থাকবে। তখন যে অ্যাঙ্গেল দুটো তৈরি হচ্ছে তখন তাকে আমরা কী বলছি? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে পূরক কোণ। যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে তখন একে অপরের পূরক কোণ বলবো। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হবে তখন তাদের একে অপরের সম্পূরক বলবো। লাইন পেয়ার অ্যাঙ্গেল। লাইন পেয়ার অ্যাঙ্গেল কি? অ্যাকচুয়ালি এটার কনসেপ্টটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া। দেখো এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের যখন দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন তাদেরকে আমরা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল বা রৈখিক যুগল কোণ আমরা বলে থাকি। তারপর দেখো বিপরীত কোণ বা এক্স কোণ। বিপরীত কোণ বা এক্স কোণ এটা আমরা জানি যদি একটা রেখা একটা রেখাকে কাট করে তাহলে 4টে কোণ তৈরি হয়, তাদের মধ্যে এই অ্যাঙ্গেল দুটো সমান হয়ে যায় এবং এদিকে অ্যাঙ্গেলগুলো সমান হয়ে যায়, তাই তো? আর যদি একটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় আর একটা কী হয়ে যায় 90 ডিগ্রি থেকে বেশি, মানে একটা সূক্ষ্মকোণ হলো আর একটা স্থূলকোণ হয়ে যায়, অথবা দুটোই 90 ডিগ্রিতেও হতে পারে। 4টে অ্যাঙ্গেলই সমান, এটাও 90, এটাও 90, এটাও 90, অল সমকোণ, অল টোটাল রাইট অ্যাঙ্গেল। তারপর দেখো খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ। দেখো যদি দুটো প্যারালাল লাইন আমরা নিই, ভালো করে লক্ষ্য করবো, যদি দুটো প্যারালাল অ্যাঙ্গেলে আমরা যদি নিই তখন সেক্ষেত্রে একই দিকে যে কোণগুলো রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো দেখো সমান হয়ে যায়। ভালো করে দেখো একই দিকে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো সমান হয়ে যায়। এর সাথে এই অ্যাঙ্গেলটা, এর সাথে এই অ্যাঙ্গেলটা, এবং কী হয়ে যায় না এর সাথে যেটা রয়েছে এই অ্যাঙ্গেলগুলো কী হয়ে যায়? সমান হয়ে যায়। অ্যাঙ্গেলগুলোকে আমরা কী বলি? অনুরূপ কোণ বলি। যে 2-এর সাথে 2, 2-এর সাথে 2, 4-এর সাথে 4, 1-এর সাথে 1, 3-এর সাথে একই দিকে যেগুলো রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা কী বলি? অনুরূপ কোণ বলি। তারপর দেখো অল্টারনেট অ্যাঙ্গেল বা জেড কোণ। অল্টারনেট অ্যাঙ্গেল বা জেড কোণ যখন আমরা দুটো প্যারালাল লাইন থেকে দিই এভাবে কোনো ট্রান্সভার্স লাইন জেডের মতো আকার তৈরি করে তখন তাহলে এই অ্যাঙ্গেলগুলো সমান হয়ে যায়, তবে আমরা কী বলি? তাদেরকে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল বা জেড কোণ। তো এই মোটামুটি আমাদের যে 1D 2D এবং 3D যে কনসেপ্ট, জিরো ডাইমেনশন 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশনের যে কনসেপ্টটা গেল, এরপরে এখানে শুধুমাত্র আমরা 1 ডাইমেনশনটা পড়লাম পার্ট 1-এ। এরপর পার্ট 2-তে আমরা যে গ্রাফ, বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম যেমন আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং ইন্ট্রিনসিক কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো সম্পর্কে জানবো, দেখবো। এবার তারপর আমরা 3D নিয়ে আলোচনা করব। 3Dতে যেসব ফিগারগুলি হয় তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে চরিত্র, সেগুলো যেমন ট্রায়াঙ্গেলের বাহু ভেদে কতগুলো ভাগ করা হয়, অ্যাঙ্গেল অনুযায়ী কতগুলো ভাগ করা হয়, 3টে ভাগে ভাগ করা হয়, বাহু ভেদে 3টে ভাগে ভাগ করা যায়, স্ক্যালেন, ইকুইল্যাটেরাল, আইসোসেলেস, এগুলো